শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সাহিত্যের প্রথিতযশা প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি আলোচনার পূর্বে আমাদের প্রাবন্ধিক সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেব, কেননা পরীক্ষায় লেখক পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। আমাদের প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। 1943 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় MA পাশ করেন এবং পরবর্তীতে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মে নিয়োজিত ছিলেন। সেই সঙ্গে ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন। মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য একটি গ্রন্থ সংস্কৃতি কথা। সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের আংশিক বা অংশ বিশেষ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে সংযোজিত হয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ নামে। এই প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন শিক্ষার আসল কাজ কি, মানুষ জীবসত্তার ঘর থেকে কিভাবে মানব সত্তার ঘরে পৌঁছতে পারে, এক্ষেত্রে শিক্ষা কোন ধরনের ভূমিকা পালন করে। এছাড়া আরো অনেক বিষয় প্রাবন্ধিক এই প্রবন্ধে উপস্থাপন করেছেন, যা আমরা বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যার মাধ্যমে জেনে নেব। শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন। প্রাবন্ধিক প্রথমে বলেছেন, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচতলা আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুগণ, মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে প্রাবন্ধিক কেন তুলনা করেছেন সে বিষয়টি একটু আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা একতলা ঘরকে একটু নিচুভাবেই দেখতে পারি, কিন্তু দোতলা ঘর সহজেই মানুষের দৃষ্টিগোচরীভূত হয়। আর এ কারণেই লেখক বা প্রাবন্ধিক মানুষের জীবনকেও দোতলা ঘরের সঙ্গে উপমা হিসেবে তুলনা করেছেন। মানুষ জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হয় না, কেননা এই ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করে নিতে পারি যে শিক্ষা এবং মনুষ্যত্ব এই বিষয় দুটো কি। যদি আমরা শিক্ষা সম্পর্কে কথা বলতে যাই, তাহলে স্বামী বিবেকানন্দের একটি উক্তি আমরা বলতে পারি, তুমি যাহা জানো তাহা জানিয়ে দেওয়া এবং যাহা জানো না তা জানিয়ে বা জেনে নেওয়া, এটাই শিক্ষা নহে, তাহাই শিক্ষা যাহা তোমার আচরণে প্রকাশ পায়। আর মনুষ্যত্ব হলো বিবেক বোধ বা মানুষের ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলা হয়। তাহলে প্রাবন্ধিক বলেছেন, জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছতে হলে তার প্রয়োজন শিক্ষা। শিক্ষাকে এখানে মই হিসেবে বা সিঁড়ি হিসেবে প্রাবন্ধিক ব্যবহার করেছেন এবং উল্লেখ করেছেন। এরপরে
জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষা ছাড়া কি মানব সত্তার ঘরে পৌঁছা সম্ভব? সম্ভব নয়। কেননা সৃষ্টি জগতে জীবকুলকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটি প্রাণী, একটি উদ্ভিদ, বা প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ। প্রাণী জগৎকে আবার দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটি হলো জৈব বৃত্তি সম্পন্ন, আরেকটি হলো জৈব বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন। জৈব বৃত্তি সম্পন্ন যারা, তারা কেবলমাত্র প্রাণী, আর বুদ্ধিবৃত্তি এবং জৈব বৃত্তি যাদের মধ্যে রয়েছে তাদেরকেই বলা হয় মানুষ। তাহলে আমরা শিক্ষা এবং মনুষ্যত্ব এই দুটো সম্পর্কে ধারণাটুকু নিতে পেরেছি আশা করি। এখানে বলা হয়েছে শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। আগে যে বলেছি, জন্মগ্রহণ করলেই সে মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এর জন্য মাধ্যম রয়েছে শিক্ষা। এই শিক্ষাটা কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক শিক্ষা, পারিপার্শ্বিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, পরিবেশগত শিক্ষা, সবকিছুর সমষ্টিতেই মানুষ নিজেকে সামাজিকীকরণে অন্তর্ভুক্ত করতে পারলেই তখন তাকে বলা হয় শিক্ষিত বা মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার বিষয়টি বা খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় তার অন্যতম কাজ। আমরা যে বলছি দোতলা ঘর বা মনুষ্যত্ব বোধ মানুষের এবং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বলে কি নিচতলার কি প্রয়োজনীয়তা নেই? নিশ্চয়ই আছে। নিচতলা বা মানব সত্তার প্রয়োজনীয়তা অপরিহার্য। কেননা মানুষ জন্মগ্রহণের পরেই সর্বপ্রথম প্রয়োজন পড়ে অন্ন এবং বস্ত্রের। আর জীবসত্তা বা জীবনের নিচতলা, লেখক যেটিকে বলছেন নিচতলা, এটি খুদ পিপাসা নিবারণের কাজটি করে। খুদ পিপাসা মানে খাদ্য, বস্ত্র এবং মৌলিক চাহিদা সমূহের যোগান দিতে এই জীবসত্তা কাজ করে থাকে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কার আসল কাজ মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া? শিক্ষার আসল কাজ মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। শিক্ষার্থী বন্ধুগণ, প্রাবন্ধিক এখানে অত্যন্ত কঠিন একটি কথা বলেছেন। শিক্ষার দুটো দিক রয়েছে, একটি প্রয়োজনীয়, অন্যটি অপ্রয়োজনীয়, এবং অপ্রয়োজনীয় দিকটিকেই শিক্ষার শ্রেষ্ঠ দিক বলে বিবেচনা করেছেন আমাদের প্রাবন্ধিক। কিন্তু কেন? এই কেনর উত্তরে আমরা বলতে পারি, প্রয়োজনীয় দিক বলতে বর্তমান প্রেক্ষাপটে সামাজিক জীব হিসেবে মানুষ সবসময় চায় কোনো মতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে সনদ অর্জন করে অর্থ কড়ি কামানোর চেষ্টা করে, বা অর্থ বিত্ত বৈভবে নিজেকে বড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে। কিন্তু প্রাবন্ধিক যেটিকে বলছেন অপ্রয়োজনীয় দিক, সেটি হচ্ছে শিক্ষা মানুষকে মানবীয় গুণ সম্পন্ন করে তুলতে সহযোগিতা করে। অর্থবিত্ত বৈভবে বড় যে মানুষ, সে কিন্তু প্রকৃত বড় নয়। মানসিকভাবে এবং মানব সত্তায়, মানবীয় গুণে যে ব্যক্তি বড়, তাকেই বড় বলে বিবেচনা করা হয়। এজন্য প্রয়োজন আমাদের সামাজিকীকরণে নিজেকে অন্তর্ভুক্ত করা।
সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। কে শেখায়? শিক্ষা শেখায়। শিক্ষা কি শেখায়? আমাদের নিজের মনকে চিনতে সহযোগিতা করে, নিজের মনের মালিক হতে সহযোগিতা করে। আমি যদি আমার নিজের মনের মালিক হতে না পারি, নিজের মনকে আমি বিশ্লেষণ করতে না পারি, নিজের অস্তিত্ব, ব্যক্তিত্ব এবং মানসিকতা সম্পর্কে যদি আমি সঠিক ধারণা নিতে না পারি, তাহলে আমি অন্যের মানসিকতাকেও বুঝতে পারবো না। আর যখন অন্যের মানসিকতা বা সমাজের মানসিকতা বুঝতে পারবো না, তখন আমার গৃহীত পদক্ষেপ কিংবা অর্জিত শিক্ষা সমাজ, দেশ কোনোটারই কোনো প্রয়োজনে আসবে না। এবারে বলছেন, শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। শিক্ষার্থী বন্ধুগণ, শিক্ষার এই যে অপ্রয়োজনীয় দিকটি বড় হয়ে উঠছে না, তার কারণ সম্পর্কে প্রাবন্ধিক এখানে বলছেন, জীবসত্তার ঘরে বা নিচতলায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। অর্থাৎ আমাদের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলোর সংস্থান করতে আমরা অনেকটাই ব্যর্থ হচ্ছি। যখন একজন মানুষের পেটে ক্ষুধা থাকবে, তখন কিন্তু শিক্ষা তাকে টানবে না। শিক্ষার প্রয়োজনীয়তা তার কাছে একেবারেই নগণ্য মনে হবে, কেননা তার প্রয়োজন আগে বাঁচার। যদি বেঁচেই থাকতে না পারে, তাহলে শিক্ষা কি এমন কাজে লাগতে পারে? কোনোই কাজে লাগবে না। আর এ কারণেই প্রাবন্ধিক পরামর্শ দিয়েছেন, সর্বপ্রথম প্রয়োজন এই ক্ষুধ পিপাসা বা জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন বা পূরণ করতে হবে, এইরকম ইঙ্গিত দিয়েছেন। জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময়ই সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। সে সবসময় চিন্তা করে কিভাবে আমার অন্ন বস্ত্রের যোগান হবে। এই চিন্তা করতে থাকলে তো তার শিক্ষা বা সুশিক্ষা যেটিই বলি না কেন গ্রহণ করা সম্ভব হবে না, সুযোগ হবে না, সুযোগ পাবে না। ওপরের তলার কথা সে মনেই আনতে পারবে না, যে কথাটি এতক্ষণ আমি বললাম। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। সত্যি, সামাজিক জীব হিসেবে মানুষ প্রত্যেকের অবস্থান থেকে অর্থ চিন্তার নিগড়ে, নিগড় মানে শিকল, অর্থ চিন্তার নিগড়ে বন্দী হয়ে পড়েছে। সবসময় অর্থ কিভাবে যোগান আসবে, অর্থবিত্ত বৈভবে আমি কিভাবে বড় হব, সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। এটি যে শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয়, এ কথাটি শিক্ষিত জনরাও ভুলে যান। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। আরো একটু কঠিন কথা বলেছেন প্রাবন্ধিক এখানে। অন্য চিন্তা তথা অর্থ চিন্তা, অন্ন এবং অর্থ ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। অর্থ না থাকলে অন্ন আসবে না। এই কারণে আমাদের সর্বপ্রথম প্রয়োজন অন্ন চিন্তা থেকে মানুষকে বা অর্থ চিন্তা থেকে মানুষকে মুক্ত করা। খাদ্য, বাসস্থান, বস্ত্র এগুলোর যথাযথ সংস্থান করার। এটা আরেকটি কথা হলো,
অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এই কথাটি কিন্তু মানুষকে সহজে বোঝানো যাবে না যদি আমরা ওই মৌলিক চাহিদাগুলোকে পূরণ করতে অসক্ষম হই। লেখক বলছেন কি, অর্থ সাধনাই জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। অর্থাৎ যদি আমরা জীবসত্তার ঘরের সমস্যাটি সমাধান করতে না পারি, তাহলে শিক্ষার সুফল হয়তো হাতে গোনা কিছু সংখ্যক মানুষ পেলেও পেতে পারে, কিন্তু সমগ্র জাতি যে অন্ধকারে ডুবে আছে সে অন্ধকার থেকে মুক্ত হতে পারবে না। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। আধুনিক যুগে মানুষ অন্য চিন্তা থেকে যে মুক্ত হতে চেষ্টা করছে এটা কিন্তু সত্য, চেষ্টা করছে না তা কিন্তু নয়। এই চেষ্টাকেই প্রাবন্ধিক অভিনন্দন জানিয়েছেন, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। এই যে চেষ্টা সামাজিকভাবেই হোক বা রাষ্ট্রীয়ভাবেই হোক, অন্য চিন্তা থেকে মানুষকে মুক্ত করার যে চেষ্টা চলছে এটা উপযুক্ত জায়গায় হতে হবে। যার প্রয়োজন নেই তার কাছে যদি আমরা আবার উপঢৌকন পাঠাই, সরকারি ত্রাণ পাঠাই, সরকারি সহযোগিতা পাঠাই, তাহলে তো সমাজের কাজে আসবে না। পাঠাতে হবে কোথায়? যার প্রকৃত প্রয়োজন রয়েছে সেখানেই সরকারি সহযোগিতা, সামাজিক সহযোগিতা আমাদের প্রদান করতে হবে। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। এখন যাদের মৌলিক উপাদানগুলোর অভাব রয়েছে তারা যদি কখনো বন্দি অবস্থায় অনেক উপাদেয় খাবার পায় সেটাকে তারা স্বর্গ মনে করতেই পারে, কেননা তাদের তো উপায় নেই। বন্দি থেকে যদি দুমুঠো ভাত পাওয়া যায়, মুক্ত থেকে না খেয়ে মরার চেয়ে তারা সেটিকে উত্তম মনে করে। তাই বলে ওটা কি সত্যিকার অর্থেই স্বর্গ? কখনোই নয়। যারা মুক্ত মনের অধিকারী, মুক্ত চিন্তার অধিকারী, মুক্ত চেতনার অধিকারী, তারা সবসময় কারাগারকে কারাগারই মনে করবে, সেখানে যত রকমই উপাদেয় খাবার, সোনা দানা, বিত্ত বৈভব থাকুক না কেন। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। যে কথাটি আমি এর আগেই বললাম, মুক্ত চেতনার এবং মুক্ত বুদ্ধির মানুষকে কারাগারে বন্দি রেখে তাকে যদি শৌখিন জীবনযাপন করতেও দেওয়া যায়, সে কখনোই সেখানে নিজেকে খাপ খাইয়ে নেবে না। সবসময় চাইবে সে মুক্তি পেতে, মুক্ত হতে। আর এই যে মুক্ত হতে চাওয়ার প্রচেষ্টা, এটাই তো শিক্ষা। প্রাবন্ধিক আগে বলেছেন শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এবার আমরা অপ্রয়োজনীয় দিকটি সত্যিকার অর্থে উন্মোচন করতে পারলাম। এই যে মুক্ত হতে চাওয়ার চেষ্টা, এটাই তো শিক্ষার অপ্রয়োজনীয় দিক, এবং এই অপ্রয়োজনীয় দিকটি হলো শ্রেষ্ঠ দিক। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? কখনোই না। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে
অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি মনুষ্যত্ব কি। অন্ন বস্ত্রের প্রাচুর্য নয়, সবচেয়ে বড় কথা হলো মুক্ত চেতনার অধিকারকে প্রতিফলিত করাটাই হলো মনুষ্যত্ব বোধের পরিচায়ক। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। আমি চিন্তা করলাম, পরিকল্পনা করলাম, আমার বুদ্ধি খাটিয়ে পরিকল্পনাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করলাম, কিন্তু সেটি আত্মপ্রকাশের সুযোগ দেওয়া হলো না, সেখানে মুক্তি নেই। এই মুক্তি শুধু ব্যক্তিগতভাবে যে মুখ থুবড়ে পড়লো তা কিন্তু নয়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়বে তার এই উদ্ভাবনী চেতনা। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। যে কথাটি আগেই বলেছি, প্রয়োজনীয় ক্ষেত্রে অন্ন বস্ত্রের যোগান দিতে হবে বা সহযোগিতা করতে হবে, অপ্রয়োজনীয় দিকে দিয়ে কোনো লাভ নেই। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলে ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। আত্মার অমৃত উপলব্ধি, এই বিষয়টি আবার কি? আত্মা বা নিজের অস্তিত্ব, নিজের অস্তিত্বর যে মিষ্টতা, আমার যে অস্তিত্ব রয়েছে তার প্রকৃত মূল্য, তার প্রকৃত অর্থ, আমার ভোগ করার ক্ষমতা, এই জিনিসটি যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে জীবন ব্যর্থ। আত্মার অমৃত উপলব্ধি করতে শিখতে হবে। অমৃত মানে যে স্বাদের কোনো তুলনা নেই। নিজের জীবনকে উপভোগ করতে শিখতে হবে, নিজের জীবনকে উপভোগের মাধ্যমে সামাজিক কল্যাণের কাজে লাগাতে হবে। এটি যদি আমরা করতে পারি তবেই মানুষের জন্ম নেওয়া মানুষ হিসেবে সার্থক হবে, নচেত নয়। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। লেখক বা প্রাবন্ধিক মুক্তির দুটো উপায়ের কথা বলেছেন। কি কি সেই উপায় দুটো? একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা, এটি আবার কেমন জিনিস? বিবেক বোধ সম্পন্ন মানুষকে বলা হয় মনুষ্যত্ব সম্পন্ন প্রাণী। বিবেক বোধ যখন জাগ্রত হবে তখন সে বিচার করতে পারবে কোনটি কল্যাণময়, কোনটি অকল্যাণময়, কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়। এই বোধটুকু যখন সে উপলব্ধি করতে পারবে তখনই নিজের জীবন সার্থক হবে, নিজের জীবনকে সে প্রকৃত মানুষের জীবন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবে। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। সত্যি তো, শুধু কি অন্ন বস্ত্রের যোগান দিলেই বা অর্থনৈতিক সহযোগিতা দিলেই মানুষ তার নিজের চেষ্টায় বড় হওয়ার চেষ্টা করবে? কখনোই করবে না। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা, তিনি সর্বপ্রথম দুস্থ মানুষদের বিনামূল্যে বিভিন্ন রকমের সহযোগিতা দিতেন। কিন্তু যারা সহযোগিতা একবার পেয়েছেন তারা আজীবন পাওয়ারই আকাঙ্ক্ষা করেন, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন না। এজন্য ব্র্যাকের
পরিকল্পনাও পরিবর্তিত হয়েছে। যাই হোক, আমরা সে প্রসঙ্গে যাব না। আমাদের মূল কথা হলো, সহযোগিতা করতে হলে যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে, এবং যেখানে প্রয়োজন সেখানেই করতে হবে। এরপরে আমরা লক্ষ্য করছি, মনুষ্যত্বের স্বাদ না পেলে, অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। তারপরে অংশ আমরা চলে যাই। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। অর্থাৎ শুধু সহযোগিতা করলেই কোনো সমাজ, ব্যক্তি উন্নয়ন ঘটাতে পারে না। নিজের চেষ্টা থাকতে হবে। আবার যদি শুধু নিজের চেষ্টা থাকে, সহযোগিতার হাত না থাকে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে, সেক্ষেত্রেও কিন্তু উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন করতে হলে উভয়ের মধ্যে সামঞ্জস্যতার প্রয়োজন রয়েছে। একটি হলো সচেষ্টা, আর একটি হলো সহযোগিতা। দুটোর সমন্বয়েই উন্নয়ন সম্ভব। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। আমরা আগে বলেছি, প্রাবন্ধিক দেখিয়েছেন, শিক্ষাকে মানব সত্তার ঘরে পৌঁছানোর সিঁড়ি হিসেবে তুলনা করেছিলেন। সেই শিক্ষা হচ্ছে উন্নয়নের উপরের অংশ, আর নিচের অংশ হচ্ছে সামাজিক সহযোগিতা বা জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য যে সহযোগিতা, সেই সহযোগিতার কথা বলা হয়েছে। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। একটি অপরটির পরিপূরক। যেমন সহযোগিতা করলেই উন্নয়ন হবে না, আবার চেষ্টা করলেও উন্নয়ন হবে না। আগেই বলেছি এই বিষয়ে, অবশ্য পরের অংশে চলে যাব আমরা। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বুলি মাত্র সত্য। শিক্ষা দ্বারাই মানুষ বুঝতে পারে। প্রথম বলেছিলাম যে মনুষ্যত্ব বোধের দ্বারা মানুষ বুঝতে পারে কোনটি কল্যাণকর, কোনটি অকল্যাণকর, কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়। এখানে এসে প্রাবন্ধিক সেই কথাই বললেন, শিক্ষার দ্বারাই মানুষ বুঝতে পারে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। সবাই কিন্তু লোভে পড়ে না, সবাই লোভে পড়তে পারে না। যারা শিক্ষা দীক্ষায়, সামাজিকীকরণে, পারিপার্শ্বিকতা সম্পর্কে জ্ঞান রাখে এবং ধারণা রাখে, তারা কখনো লোভের চক্রান্তে পা দেয় না। তাহলে বারবার ফিরে ফিরে আসছে, শিক্ষার মূল্য রয়েছে অনেক। শিক্ষা একটি অমূল্য সম্পদ। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। সত্যি তো, ছোট জিনিসের মোহে বড় জিনিস যে হারাতে দ্বিধাবোধ করে না, তার মানে কি? এখানে ছোট জিনিস বলতে লোভের ফলে হয়তো কোনো অর্থবিত্তের পাহাড়ে পা বাড়াচ্ছে, তার ফলে তার চারিত্রিক কলঙ্ক আসছে। চারিত্রিক কলঙ্কটাকে সে তুচ্ছ জ্ঞান করে লোভের দিকে পা বাড়াচ্ছে, কিন্তু শিক্ষিত জন সেই কাজটি করবে না। চরিত্রের বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণাবলী তো সর্বশ্রেষ্ঠ গুণাবলী। সম্পদের বৈভবতা
সর্বশ্রেষ্ঠ নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। কার কার শিক্ষা বাইরের ব্যাপার হয়েছে কিন্তু অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি? যে শিক্ষার স্বাদ গ্রহণ করতে পারেনি, শুধু সনদ উপার্জন করে, সনদ অর্জন করেছে। সনদ অর্জনটি কিন্তু একমাত্র শিক্ষার উদ্দেশ্য নয়। জীবনকে উপভোগ করতে হলে সুশিক্ষা এবং স্বশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। শিক্ষার উদ্দেশ্য সত্যি জ্ঞান পরিবেশন করা নয়, মূল্যবোধ সৃষ্টি করা। মূল্যবোধটা কি? বারবার প্রাবন্ধিক ওই প্রসঙ্গেই ফিরে যাচ্ছেন। মূল্যবোধ হলো কতকগুলো মানবীয় গুণের সমষ্টি। মানুষের মনুষ্যত্ব বোধের এবং মানব সত্তার পরিচয় প্রদানের যে উপকরণগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলোর সমষ্টিকে বলা হয় মূল্যবোধ। ন্যায় অন্যায় বোধ এবং ভালো মন্দ বোধ, কল্যাণ অকল্যাণকর বোধ, এগুলোর সমষ্টিকেই বলা হয় মূল্যবোধ। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না, দুঃখিত, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। কেন শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব বোধ লাভ করা যায়? কেন বা কিভাবে? শিক্ষা, কেবলমাত্র শিক্ষাই কি মূল্যবোধ অর্জনের উপায়? হ্যাঁ, নিশ্চয়ই শিক্ষাই মূল্যবোধ অর্জনের উপায়। তার কারণ কি? শিক্ষা বলতে কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই প্রাবন্ধিক বুঝিয়েছেন এমনটি নয়। সামাজিকভাবে চলতে, সামাজিকীকরণে অন্তর্ভুক্ত করতে, পারিপার্শ্বিকতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে যে কর্মগুলি সম্পাদন করতে হয়, সেখান থেকে অর্জিত অভিজ্ঞতাই হলো শিক্ষা। আর এই শিক্ষাগুলোই বা এই অর্জিত খণ্ড খণ্ড শিক্ষার সমষ্টি হলো মানুষকে মূল্যবোধ সৃষ্টিতে সহযোগিতা করে। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। প্রাণিত্বের বাঁধন থেকে মানুষকে মুক্ত হতে হবে, মুক্তি দিতে হবে, মুক্ত করতে হবে। কেননা সর্বপ্রথম আমি বলেছি, সৃষ্টি জগতে জীব দুই প্রকার, একটি হলো প্রাণী জগৎ আর একটি হলো উদ্ভিদ জগৎ। কেবলমাত্র জৈববৃত্তি সম্পন্ন যারা, তাদেরকে শুধুই প্রাণী বলা হয়। আর মানুষ কারা? জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী হলো মানুষ। মানুষকে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন করে গড়ে তোলার প্রক্রিয়াটাই হলো শিক্ষার একটি উপকরণ। এখানে বলা হয়েছে, পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। এখানে প্রাবন্ধিক উপমা হিসেবে ব্যবহার করেছেন। আমাদের পায়ে যদি কখনো কাঁটা ফুটে, সেই দিকে যদি খেয়াল করি, তাহলে হাঁটার ছন্দময়তা বিরাজ করবে না, ছান্দিক বা ছান্দসিকভাবে হাঁটতে পারা সম্ভব হবে না। ঠিক তেমনি পেটে ক্ষুধা, অন্ন বস্ত্রের জ্বালা, অভাব অনটন, এগুলো যদি লেগেই থাকে, তাহলে শিক্ষা অর্জনের চিন্তা মাথায় আসবে না। তখন
ওই ব্যক্তির জীবনে কিভাবে অন্ন এবং বস্ত্রের সংস্থান করা যায় এই বিষয়টি বারবার মাথায় ঘুরপাক খাবে। সে চেষ্টা করবে কিভাবে আমি খাদ্যের সংস্থান করতে পারবো, শিক্ষার নয়, কেননা তাকে শিক্ষা খেতে দিতে পারবে না। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। তোর অন্ন বস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন। মনুষ্যত্বের আহ্বানকে উপেক্ষাও করা যাবে না, আবার অন্ন বস্ত্রের যে অভাব সেটা মেটানোর দিক থেকে অবহেলাও করা যাবে না। নইলে বেড়ি মুক্ত হয়েও মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জিরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উড়তে পারবে না। শিক্ষার্থী বন্ধুগণ, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে আলোচনা আমরা এতক্ষণ চালিয়ে গেলাম, আশা করি এখান থেকে জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। পরবর্তী শিক্ষণে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের বিভিন্ন প্রকারের প্রশ্ন নিয়ে আমরা আরেকটি শিখন তৈরি করব। সেই শিখনটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।